This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব। ইউনূসের বাংলাদেশ কি চাইছে বলুন তো? যেন তেন প্রকারানো একটা যুদ্ধ নাকি? তার জন্যই এই প্রলোভন, তার জন্যই এই ধরনের প্ররোচনা, একটার পর একটা উস্কানি, একটার পর একটা এই ধরনের বক্তব্য মন্তব্য। সেই উস্কানিকে দু দেশের সীমান্তে তারা এনে ফেলতে চাইছেন কি? ইউনূস এক্স্যাক্টলি কি মনে করেছেন, কি ভাবছেন তিনি? ভারত শেষ পর্যন্ত তাদের এই ধরনের একটার পর একটা তারা যেটা করে আসছেন এই ধরনের প্ররোচনায় পা দেবে, ধৈর্য হারিয়ে বাংলাদেশে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, কিংবা সীমান্তে বড় সংঘাত বাঁধিয়ে ফেলবে? খুঁচিয়ে ইউনূস অশান্তিটা বাঁধাতে চাইছেন, কিন্তু কেন? অবশ্যই বলবো। তার আগে ভারত বাংলাদেশ সীমান্তের দুটো ছবি আপনাদের দেখাবো, বুঝতে পারবেন, বুঝে যাবেন বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি কিভাবে পায়ে পা দিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছে। দেখলেন ছবিটা মালদার বৈষ্ণবনগর সীমান্তের। বিএসএফ কাঁটাতারের বেড়া তুলছিল, বিজেপির তাতে আপত্তি। কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না, ভারতের মাটি, ভারতের জমি, অথচ আবদার ভারী তাদের। জমি নাকি তাদের, মানে বাংলাদেশের। ওই বলে না মামার বাড়ির আবদার, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আরো একবার এটা বলতে ইচ্ছা করে, এ যেন মামার বাড়ির আবদার। বিজিবি ফোর্স এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত। যদিও শেষমেশ এই বিজেপির কোনো রকম ওজোর আপত্তি টেকেনি। 100 মিটার সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া, সেই বেড়া তারা দিয়েছেন। বাংলাদেশের প্ররোচনায় কোনো রকম তারা পা দেননি। একদম ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি হ্যান্ডেল করেছে বিএসএফ। ছবিতে এটাও তো আপনারা দেখলেন, মালদার সীমান্ত পারের মানুষ কিভাবে এই বিজিবির বিরুদ্ধে এক কাট্টা হয়েছেন, তারা রুখে দাঁড়িয়েছেন। জাতীয়তাবোধ কাকে বলে? ইউনূস, আপনি এবং আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার যারা যারা প্রতিনিধি রয়েছেন, দেখতে পেলেন এই ছবিটার দিকে তাকালে, ভালো করে দেখলে, যেরকম আপনারা দেখে আসছেন এতদিন ধরে টিভি9 বাংলা, জাতীয়তাবোধ কাকে বলে দেখতে পাবেন। দেশপ্রেমের এই ছবি যে কাউকে উদ্বুদ্ধ করে আসছে। শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, দেখুন। সোশ্যাল পোস্টে জোশের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, এই ধরনের স্লোগান। বিজেপি ভয়ে পালিয়েছে এমনটাও তিনি লিখেছেন। শিরায় বইছে জাতীয়তাবোধ, সে কথা উল্লেখ করেছেন। মালদায় না পেরে নদিয়ার সীমান্তেও হাওয়া গরমের চেষ্টা করে এই বিজিবি। দেখাবো আপনাদের কৃষ্ণনগর সেক্টরের ছবি এটা। কিভাবে পায়ে পা দিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড অশান্তি পাকানোর চেষ্টা করছে
একটু শুনুন অ্যাম্বিয়েন্ট সাউন্ড। এই হচ্ছে কোদালিয়া নদী, আর এই কোদালিয়া নদীর ঠিক পেছন দিকটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা যে জায়গাটা রয়েছে এটা ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে এই নদীটি দুটি দেশই কিন্তু তাদের দখলে রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার এখন তারা বলছেন এবং ওপার থেকে মাইকিং করছেন যে এপারের মানুষ যেন এই নদীতে না নামে বা মাছ ধরতে না যায়। এখানে বহু মৎস্যজীবী রয়েছেন গ্রামের, যারা এই নদীর ওপরে জীবিকা নির্বাহ করেন। এলাকার মানুষ কিন্তু নামতে পারছেন না, কারণ এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। তাও এবার দি ওই দলে দলে বেড়াচ্ছে আর ওইসব বারণ করছে, ওই মাছরি ধরো না, ওই জল লিও না, স্নান করো না, ওটো ওটো ওটো। ওই গাছগুলো সীমান্তে ওখানে আমাদের একটা পিলার আছে, হ্যাঁ পিলার আছে আমাদের ইন্ডিয়া সরকারের, ভারতবর্ষের যে পিলারটা আছে সেই পিলার দাবি করে আমরা যদি মনে করি যে আমাদের ভেতরটা অনেকটা ভেতরে আছে আমাদের জমি, আমরা যদি দাবি করি আমাদের জমি আরো প্লাস ভারতের ম্যাপ অনুযায়ী আমাদের প্রায় বলতে গেলে 200-300 আমাদের জমি আছে। এটা যে বাংলাদেশের খুনসুটি বুঝতে পারছেন? সংঘাতে না জড়িয়ে সংযম দেখাচ্ছে বিএসএফ। তবে সতর্ক করে বর্ডার গার্ড বাংলাদেশকে ইতিমধ্যে একটা চিঠি বিএসএফ তরফ থেকে গিয়েছে। ভারত যে ভালোভাবে বিষয়টা নিচ্ছে না, ওই চিঠিতে সেটা ক্লিয়ারলি পরিষ্কার করে বলা হয়েছে। যারা বিজেপিতে আছে তারা একটু নাটক করছে, পরে আচ্ছা করে উত্তম মধ্যম ধোলাই দিয়ে দিলে এটা সব ঠিক হয়ে যাবে। আমরা অনেক ভদ্র, কিন্তু সেই ভদ্রতা অর্থ এই যে আমরা দুর্বল নই। That people must understand and realize by now. এই যে ব্যবহার, সেই ব্যবহার কিংবা ওদের যে পশ্চাৎটা আমরা মেনে নিচ্ছি না। সহবত বলে একটা ব্যাপার আছে জানেন তো, সহবত, ভদ্রতা, যা ভারতের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, ভারতীয়দের রক্তে রক্তে, সিনায় সিনায় রয়েছে। ভারতের এই ভদ্রতাকে কি ইউনুসের বাংলাদেশ দুর্বলতা বলে মনে করছে? ইউনুস নিজেই তো যুদ্ধের জিগির তুলেছেন, যুদ্ধের মহড়া দিচ্ছে বাংলাদেশ। মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। পাকিস্তান এবং চীনের দালালি করা ইউনুস, মোহাম্মদ ইউনুস, তাকে সামনে রেখে এটা একটা ষড়যন্ত্র। সেই কারণে পায়ে পা লাগিয়ে একটা উত্তেজনা তৈরি করে। পাগলের নিজের ভালো বোঝে, কিন্তু এই মুসলিম মৌলবাদীরা সেটা বোঝে না। সর্বত্র এরা যেখানে যেখানে হামলা করেছে, নিজেদের কবর আলটিমেটলি নিজেরা করেছে। ওরা চাইছে ভারত আক্রমণ করুক, তাহলে কি হবে? ভোট করার প্রয়োজন থাকবে না। বাংলাদেশের মানুষের কাছে বলার রাস্তা তৈরি হয়ে যাবে। এখন আর নির্বাচন নয়, সরকার পরিবর্তন নয়, ভোট নয়, আমাদেরকে আমাদের দেশের শত্রু ভারতবর্ষকে মোকাবেলা করতে সব এক হবে, এটা ওদের স্লোগান হবে। ওদের কাছে লাস্ট ডেডলাইন 20 জানুয়ারি, 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু এখনো ইউনুসকে যারা সাপোর্ট করছে, হাত বাড়াচ্ছে, সবাই হাত সরিয়ে নেয়। তার আগে ভারতকে যদি একটা সংঘর্ষে লিপ্ত করা যায়, বিশ্ব ভ্রাতৃত্ব ইসলাম খাতরা পে, সেই ডাক দিয়ে শুরু করবে। আশা করি এবার বুঝতে পারলেন কেন মোহাম্মদ ইউনুস এত মরিয়া হয়ে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যুদ্ধ চাইছেন। এই ইউনুস গর্ব করে নতুন বাংলাদেশের কথা বলেন। 5ই আগস্টের পর থেকে নতুন বাংলাদেশের একের পর এক নমুনা গোটা বিশ্ব দেখছে। সে দেশে বঙ্গবন্ধুর আর জায়গা নেই। পাকিস্তানের সঙ্গে গলাগলিতে শেখ মুজিবকে মুছে দিতে হচ্ছে, তাদের মুছে দিচ্ছেন। পাকিস্তান পেয়ারা, ভারত দুশ্মন। সম্পর্কের রসায়ন ইউনুস জমানায় বদলে গিয়েছে। কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। কিন্তু সে দেশে হিন্দুরা, তারা কি দোষ করেছেন? সেই হিসেব কেউ রাখেননি। হয় মরো, না হয় ধর্ম বদলে আমার ধর্মের হও, মানে হিন্দু থেকে মুসলিম, যেটাকে ধর্মান্তরণ বলা হয় বা ধর্মান্তকরণ। এই দুটোই অপশন না। এটা কোনো বানানো গাল গল্প নয়, এটা কোনো অনুমান, সংশয়, সন্দেহ নয়। ধর্মে বদলে, মানে ধর্ম বদলাতে যদি নারাজ হন কেউ যদি বলেন যে না আমি আমার ধর্ম বদলাবো না,
তাহলে কি ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য হয়েছে ইনফ্যাক্ট। দেখুন সেই সত্যিটা, গল্প নয়। বাংলাদেশের ঝালকাঠি সদরের এই ছবি আমরা ব্লার করে দিয়েছি, তার কারণ বিভৎসতা, এর অভিঘাত আছে, আমরা দেখাতে চাই না। সুদেব হালদার তার নাম। ধর্ম বদলের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল উগ্র কট্টরপন্থীরা, তিনি রাজি হননি। ফলে তার কি পরিণতি হয়েছে আপনারা নিজের চোখেই দেখছেন। এই ছবির বিভৎসতা নানা রকম অভিঘাত আনতে পারে বলে আমরা এই ছবিটি খানিক ঝাপসা ব্লার করে দিয়েছি। সুদেবকে খুন করে গতকাল রাতে রামপুর ব্রিজের কাছে দেহ ফেলে রেখে যায় কট্টরপন্থী উগ্র বর্বর কিছু মৌলবাদী। বিচ্ছিন্ন ঘটনা কি করে বলবেন এটাকে? অনেকে বলার চেষ্টা করছেন, অনেকে এরকম ন্যারেটিভও তৈরি করার চেষ্টা করছেন। বিচ্ছিন্ন ঘটনা ব্যাপকভাবে হচ্ছে তার দোষ। মুসলিম ধর্মে নিজেকে তিনি ধর্মান্তরণে রাজি হননি। 21শে ডিসেম্বর দিনাজপুর একই ঘটনা। পরপর যখন কোনো ঘটনা ঘটে প্রশাসন তখন চুপ করে থাকে, তাহলে বুঝে নিতে হবে যখন প্রশাসন চুপ নীরব দর্শকের ভূমিকায়, তখন বুঝে নিতে হবে প্রশাসনেরও পূর্ণ সায় রয়েছে এই ধরনের নক্কারজনক ঘটনায়। না হলে প্রশাসন চুপ কেন? একটার পর একটি ঘটনা ঘটছে, নানাবিধভাবে চুপ থাকছে ইউনূস প্রশাসন। বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নানাবিধ এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। একটার পর একটা এই ধরনের ঘটনায় এখনো পর্যন্ত ইউনূস সরকার, ইউনূস প্রশাসন কোনো রকম পদক্ষেপ করছে না বলে ধরে নিতে হবে। এই ধরনের উগ্র মৌলবাদী ঘটনা যেগুলো ঘটছে, নক্কারজনক ঘটনা যেগুলো ঘটছে, খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মেরে দেহ ফেলে রাখে যাওয়া হচ্ছে, পূর্ণ সায় রয়েছে প্রশাসনের। ইউনূসের এই নীরবতা বলে দিচ্ছে তাদের নতুন কোট আনকোট নতুন বাংলাদেশের কি লক্ষ্য। তাদের কোট আনকোট নতুন বাংলাদেশের লক্ষ্য দেশটাকে একটা মুসলিম রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, একটা মুসলিম রাষ্ট্রে পরিণত করা, যার জন্য বেছে বেছে হিন্দুদের, খ্রিস্টান সংখ্যালঘুদের তারা এইভাবে মেরে ফেলছেন। যারা মেরে ফেলছেন, ইউনূস সরকার সায় না থাকলে চুপ করে আছেন কেন? মৌলবাদীদের পিছনে পাকিস্তানেরও উস্কানি রয়েছে। ৭১-এর বদলা, কিন্তু কোনো সভ্য দেশে এটা হতে পারে? এ প্রশ্ন আরও একবার তুললাম। লজ্জাজনক। বাংলাদেশে যে নিরন্তর হিন্দু নিধন চলছে এবং ইউনূস সরকারের আসবার পর থেকে সংখ্যালঘুদের ওপর শুধু হিন্দু নয়, সেখানে খ্রিস্টান, বৌদ্ধ সবার ওপর যে অমানবিক অত্যাচার হচ্ছে তার আমরা নিন্দা করছি। যে ভালো লাগবে ও ধর্ম প্র্যাকটিস করবে, এরকম জোর করে ধর্ম পরিবর্তন 21st সেঞ্চুরিতে এটা এক বড় ধাপ্পা আছে। কেবল ধর্মের জন্য তাদের জীবনকে বিপন্ন করে দেওয়া, এটা আজকের পৃথিবীর কাছে অত্যন্ত লজ্জার। লাস্ট 5-6 মাস হতে চলেছে আমরা বাংলাদেশে যেটা দেখছি, এটা খুব একটা ব্ল্যাক এপিসোড, যেখানে ওয়ার্ল্ড 21st সেঞ্চুরির দিকে যাচ্ছে, পুরো গোটা বিশ্ব প্রোগ্রেস করছে। ওখানে এরকম খবর শোনার কি ধর্মের জন্যে কারো হত্যা করা হচ্ছে, ধর্মান্তরণের জন্য কারো হত্যা হচ্ছে, এটা খুব দুঃখনীয়। এই ঘটনা আনএক্সেপ্টেড, মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকারকে দেখতে হবে, নরেন্দ্র মোদী সরকারকে দেখতে হবে, যাতে বাংলাদেশে এই খারাপ ঘটনা না ঘটে। বাংলাদেশ সরকারকে আমরা বারবার ভারত সরকারের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে জানানো হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আপনারা অপেক্ষা করুন, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা আগামী দিনে বন্ধ হবে আমরা আশা করছি। কিন্তু বাংলাদেশ কোনো কথাই যে কানে শুনছে না এটা পরিষ্কার। হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ হয়েছে কি হয়নি? চট্টগ্রাম থেকে ঝালকাঠি, ময়মনসিংহ, বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নন। বাংলাদেশের এই হিন্দুরা কোথায় যাবেন এ প্রশ্ন উঠছে। ইউনূসরা কি চাইছেন? সংখ্যালঘুদের নাগরিকত্ব এভাবেই ভয় দেখিয়ে কেড়ে নিতে চাইছেন? পুরো মেদরবর্তী এলাকা আমরা খুবই আতঙ্কে আছি ভাই। বাংলাদেশের শাসক বুঝেই যাচ্ছে ভারতবর্ষের ভেতরকার কনফ্লিক্ট বুঝেই যাচ্ছে। তারা মনে করছে ভারতবর্ষের মানুষই চাইছে না যে আমরা যদি আমরা যে হিন্দুদের উপর আক্রমণ করছি, ভারতবর্ষের অধিকাংশ মানুষই হয়তো মনে করছে সঠিক কাজ, প্রতিবাদ যেহেতু ঘটছে না, এটা তারা কিন্তু আরও উস্কানি পাচ্ছে। বাংলাদেশে এই হামলা না ঘটে, বাংলাদেশে অহিংসা
বিঘ্নিত না হয়। বাংলাদেশে হিংসার প্রকোপ, সংখ্যালঘুদের উপর আক্রমণ, এগুলো কি হচ্ছে? কেন্দ্রীয় সরকার ঠুঁটো জগন্নাথের মতো তাকিয়ে বসে আছে। বড় আন্দোলন ঘটলে বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র সরকার হয়তো ভিন্নভাবে চিন্তা করার সুযোগটা পেত। উপরে হিংসার রাজত্ব, কার্যত চোখ কান বুঝে মদত দিয়ে যাচ্ছে প্রশাসন, যুদ্ধ জিগির চলছে, পায়ে পা দিয়ে ঝামেলা। মোহাম্মদ ইউনূস নিজে তাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ইদানিং, পদে পদে উস্কানি, এই চলছে সবসময় একটা টান টান উত্তেজনার পরিস্থিতি। যদি এপার বাংলার কথায় আসে, এবার এখানেও কিন্তু উত্তেজনার শেষ নেই। হ্যাঁ, আর সেই উত্তেজনার জায়গাটার নাম যদি নন্দীগ্রাম হয় তাহলে উচাটন অনেকাংশেই বেড়ে যায়। আজকের কথায় ধরুন শহীদ দিবস পালন কি না চলে বছর বছর। যবে থেকে শুভেন্দু অধিকারী দলবদল করে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন, কথাই নেই শহীদ কার দড়ি টানাটানি, টাগ অফ ওয়ার চলতে থাকে। এদিনের ছবিটা বরং একবার দেখুন, তারপর বাকিটা বলি। একদিকে তৃণমূলের শহীদ স্মরণ, অন্যদিকে বিজেপির তরফে শহীদদের শ্রদ্ধা। একসঙ্গে অবশ্য কখনোই নয়। শাসক নেতারা তাদের দেখা যাচ্ছে অন্ধকারে থাকতে থাকতে সভা করে ফেলছেন। যখন শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন তারা, সূর্যের আলো তখন ফোটেনি। আর অন্যদিকে বেলা গড়াতেই পৌঁছে যান শুভেন্দু অধিকারী, তার হাতে মোমবাতি, ফুলের মালা, শহীদ বেদিতে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিন্তু জায়গাটার নাম যে নন্দীগ্রাম, নন্দীগ্রামে কবে সবকিছু শান্তিতে হয়, আমরা ওরা, এটা হবে না, এটা হতেই পারে না। এদিন যেমন গোলাগুলি ছুটতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তৃণমূলের শেখ সুফিয়ান আর বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। একেবারে মহাযুদ্ধ যাকে বলে। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, কম্পিটিশন করে মালা দেবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। কারণ রাজনীতিতে টিকে থাকার জন্য শহীদদের নিয়ে ভাগাভাগি করছে। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল খেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে, দেখবি আর জ্বলবি, লুচি দিলে তখন। এই নির্লজ্জ বেহায়া এই শুভেন্দু অধিকারীর মুখে লাথ মারতো, শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো। সকালবেলা অনেক গালাগালি করে গেছে, শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে। ভালো থাকবেন। এই নির্লজ্জ বেহায়া এই শুভেন্দু অধিকারীর মুখে লাথ মারতো। ভালো থাকবেন। কার আর ভালো থাকার জো আছে এরপর? বাছাই বাছাই শব্দে যে যুদ্ধ বাঁধিয়েছেন এই দুজন, তারপরে আর ভালো থাকা যায়? তবে অধিকারীবাবু বলেছেন ইনফ্যাক্ট আরো অনেক কিছু বলেছেন, শুনুন। পৃথিবীটা গোল, হিসাব হবে, সুদ সহ হিসাব আমি তুলব। আমি যাকে প্রাক্তন করেছি, হারিয়েছি আপনাদের সাহায্যে, তাকে আমি প্রাক্তন করব। আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে, আমি সেটাও দেখব। জবাব দিতে তৃণমূল আসরে নেমেছে। দেখুন দেখি তাদের তরফে কারা অস্ত্র ধরলেন। উনি থাকতেন কাঁথিতে, শুকুনের মতো উনি ওকে অপেক্ষা করতেন কখন নন্দীগ্রামের মানুষ শহীদ হবে, আর উনি রজনীগন্ধার মালা চড়িয়ে ওনার রাজনৈতিক শ্রেণীর উত্থানের সোপান তৈরি করবেন। নন্দীগ্রামের মানুষকে আপনি ঠকিয়েছেন। সেই বর্দার, যে বর্দার এক সময় আমাদের সঙ্গে ছিলেন, তিনি আজকে যেভাবে নন্দীগ্রাম আন্দোলনকে ধ্বংস করতে চাইছেন, আসুন আমরা সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি। হাতে রক্ত লেগে আছে শহীদদের, তারা আবার নতুন করে নাটক করছেন। তাদের সেই নাটকের বিরুদ্ধে প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে। 2026 সালে সরকারকে গণতান্ত্রিক ভাবে আমরা উচিত শিক্ষা দেব। তবে এত কিছুর পরেও কি একটা মিসিং। এতজন তৃণমূল নেতাকে দেখলেন, চিনতে পেরেছেন সবাইকে। নন্দীগ্রাম শহীদ দিবসের কথা হচ্ছে, সেখানে প্রথম সারির নেতারা কোথায়? তাদের তো কাউকে দেখাই গেল না। আমরা 8 সাল থেকে করিয়া সাথে ছিলাম, যারা শহীদ হয়েছে তাদের দেহ তুলেছিলাম। তো ইতিহাস জানে না, এখন নতুন লোকজন কিছু তো আমদানি হয়েছে, ঠিক আছে। শাসক শিবিরে নতুনদের তিনি গ্রাহ্যই করছেন না।
তাই বোধ হয় এত হালকা জবাব। কিন্তু তৃণমূল কি জমি ছেড়ে দিল তাকে? সহজ হিসেব বলে এমনটা তো হওয়ার নয়। নন্দীগ্রামের রাশ হাতে রাখতে অল আউট ঝাঁপাতে ব্যস্ত দুই ফুল, এটাই তো চেনা ছবি প্রতিবারের। বাকযুদ্ধ হবে, দু দলের নেতারা একে অন্যকে আক্রমণের বন্যায় ভাসিয়ে দেবেন, এটাও চেনা। আর কি চেনা জানেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের তাবড় নেতাদের আগুন ঝরানো আক্রমণ। সেখানে এই হাল এবার স্থানীয় নেতাদের দিয়েই দায় সারল জোড়া ফুল। কেন? শুভেন্দু কিন্তু এদিনও সেই চেনা ফর্মে। আপনি যেখান থেকে এসেছিলেন যান যান, ফুট ফুট, বাই বাই, টাটা বাই বাই, কলকাতার বাবুকে কলকাতা পাঠিয়ে দিয়েছে। এখানে আমার সঙ্গে সব করে কিচ্ছু হবে না। এর জবাব কই? কে দেবেন? তৃণমূল স্তরের নেতারাই। বড় মুখ পরিচিত মুখেরা গেলেন কোথায় এমন দিনে? এমনিতে তো তরজার শেষ নেই, দিনরাত এক করে তু তু ম্যা ম্যা চলতেই থাকে। পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা হয় ধোবার বাড়ি যাওয়ার। তো এইটা হচ্ছে ওনার প্রবলেম। গণতন্ত্রকে কলুষিত করছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলকে কলুষিত করছেন। পাবেন আমাকে, একদম সাথে থাকবো। ক্ষুদিত পাষাণের কিছু সংলাপ শুভেন্দুর মুখে ফিরে আসছে। চিরদিন কাহারো সমান নাই যায়। শুভেন্দু অধিকারী ওরকম হোয়াইট বল করে ফেলছে, এইসব কথাবার্তার কোনো মাথা মুন্ডু নেই। দেখতে থাকুন মমতা ব্যানার্জি, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আপাতত ফুলে ফেঁপে উঠেছে একটা জিনিস, বিতর্ক। এর শেষ কোথায় বলা মুশকিল। আসলে গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে ক্ষীর কে খাবেন সেই লড়াইটা চলতেই থাকে, মেগা ফাইট চলতেই থাকে। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের নতুন কিছু নয়, কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন জাগছে, হঠাৎ নন্দীগ্রামে তৃণমূল এমন নিস্তেজ কেন? আজকের দিনেও বিশেষ হেলদোল কেন দেখালেন না শাসক দলের মাথারা? আসলে প্রশ্নগুলো এই মুহূর্তে একটু খোঁচাচ্ছে কাটার মতন। 26-এর আগে তাহলে কি নতুন কোনো স্ট্র্যাটেজি, রণকৌশল, নাকি দড়ি ছেড়ে দিচ্ছে তৃণমূল, রাশ আলগা? এই সব প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। ঠোঁটকাটা আজ এ পর্যন্ত।